সহযোগিতা করবেন মাস্টার মহাশয় মানিক পাল। ঋত্বিকা মঞ্চে চলে এসো। মাস্টার মশাই আপনিও চলে আসুন ওইখানে। একটু বরণের কাজ বাকি রয়ে গেছে, বরণ করে নেওয়া হচ্ছে সম্মানীয় অতিথি রঞ্জিত কুমার মাইতি মহাশয়কে। লাইটটা অফ হয়ে গেছে। এখন উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবে ঋত্বিকা জানা, তবলায় সহায়তা করবেন মাস্টার মহাশয় মানিক পাল। করছি ওই হ্যালো, যিনারা দাঁড়িয়ে আছেন রাস্তার উপরে বসে যান, আসনের ব্যবস্থা রয়েছে, আপনারা বসে যান। ঢালাই রাস্তার উপরে কোনরূপ সাইকেল কিংবা মোটরসাইকেল রাখবেন না, অনুগ্রহ করে জানাচ্ছি। ঢালাই রাস্তার উপরে কোনরূপ সাইকেল কিংবা মোটরসাইকেল রাখবেন না, যাতায়াতের অসুবিধা হতে পারে। এখন মঞ্চে উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবে ঋত্বিকা জানা, ওকে তবলায় সহযোগিতা করবেন মাস্টার মশাই মানিক পাল।
শব্দ সুরে বান্ধবে তা আয় তবে সবুজুরি হাসি হাসি ধরি নাচিবি ধীরে ধীরে গাহিবি গান বাঁশুরি ভাবনা বাঁশুরি বুঝাবনা রাখি প্রভাবতে ভরি নিবাসি বড় প্রান্ত বিনা শব্দ সুরে বাতবে আয় তবে সবুজুরি হাতে হাতে ধরি নাচিবি ধীরে ধীরে গাহিবি গান ঢালু ঢালু শশধর ঢালু ঢালু জোছনা সমীরণ বহি চারি ফুলি ফুলি দুলি অনুসিত টটিনি অনুসিত টটিনি আই তবে সবুজুরি হাতে হাতে ধরি নাচিবি ধীরে ধীরে গাহিবি গান নাচিবি ধীরে ধীরে গাহিবি গান থ্যাংক ইউ। দূর দীপবাসিনী দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি দারু চিনি দুদিসি তুমি বিদেশি সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি দারু চিনি দুদিসি তুমি বিদেশি সুমন্দ ভাসিনী শান্ত সাগরে তুফানের ঝড়ে শান্ত সাগরে তুফানের ঝড়ে শুনেছি তোমারি অশান্ত ডাক শুনেছি তোমারি অশান্ত ডাক দূর দীপবাসিনী দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি দারু চিনি দুদিসি তুমি বিদেশি সুমন্দ অপারেটর মঙ্গলকালী বিজয় মন্দির চক জলকল্যাণ সংঘ স্থাপিত গোয়ায় স্থাপিত 1919
ধন্যবাদ। শেষ করলাম উদ্বোধন সঙ্গীত। এরপর স্বাগত ভাষণ রাখবেন সংঘের সম্পাদক মহাশয় নারায়ণ চন্দ্র মাইতি। নমস্কার। মঞ্চে আগত সম্মানীয় অতিথিবর্গ এবং সদস্যবৃন্দ, ছোট ছোট ছেলেমেয়েরা এবং অন্যান্য ব্যক্তিবর্গ, সবাইকে আমি আমার সংঘের পক্ষ থেকে সম্মান জানিয়ে দু একটি কথা বলছি। বিগত 1983 সাল থেকে আমরা এই সংঘ পরিচালনা করে এসেছি। আজও ঠিক একইভাবে আমরা এই বিশেষ দিনটি সঙ্গে উদযাপন করি। তার সঙ্গে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা, রক্তদান শিবির, এইভাবে আমরা কিছু সমাজ উন্নয়নমূলক কাজ রেখেছি। আশা করি আগামী দিনে আপনারা আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন এবং যাতে আমরা আরও সুন্দর করে সমাজ সচেতনতার বিশেষ কিছু ভাবনা আমরা আপনাদের কাছে রাখতে পারি। যারা এসেছেন তারা তাদের মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং আগামী দিনে যাতে আমাদের এই সংঘ আরো কিছু ভালো করতে পারি সে বিষয়ে পরামর্শ দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ জানাই সংঘের সম্পাদক মহাশয়কে। এরপর মূল মঞ্চে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য আমি সম্মানীয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি মহাশয় অনিমেষ দাস মহাশয়ের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। মঙ্গলখালী শিব মিশ্রচক জনকল্যাণ সংঘের সভাপতি কিনারা বাবু, কিনারা মাইতি মহোদয়, সম্পাদক শক্তিপদ মাইতি মহাশয়, সংস্থার সমস্ত সদস্য নারায়ণচন্দ্র মাইতি মহোদয়, সম্পাদক, সংস্থার সমস্ত সদস্যগণ, মঞ্চে উপবিষ্ট আছেন ঝালবাই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, প্রাক্তন শিক্ষক সম্মানীয় গঙ্গাপ্রসাদ জানা মহোদয়, উপস্থিত আছেন কোটখালী মিলনী শিক্ষা নিকেতনের পার্শ্ব শিক্ষক শক্তিপদ দাস মহোদয়, প্রাক্তন পঞ্চায়েত সদস্য, উপস্থিত আছেন আরেক প্রাক্তন পঞ্চায়েত সদস্য শান্তিরঞ্জন দাস, মঙ্গলখালী এমএসকের শিক্ষক, উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত মঙ্গলখালী এমএসকের শিক্ষক অনুপ সামন্ত মহোদয়, উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েতের আরেক সদস্য, প্রাক্তন সদস্য এবং এই সংস্থার শুভানুধ্যায়ী সম্মানীয় বনমালী বেরা মহোদয়, উপস্থিত আছেন কানাইলাল জানা মহোদয়, উপস্থিত আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের শিক্ষাবন্ধু যাকে সমস্ত অনুষ্ঠানে পাই সম্মানীয় কালীপদ মান্না মহোদয়, উপস্থিত আছেন আজকে সঞ্চালক, একটু দেরিতে হলেও আমরা যার সান্নিধ্য পেয়েছি, বিশিষ্ট সমাজসেবী রণজিৎ কুমার মাইতি মহোদয়, মানসী সামন্ত মান্না মহোদয়, আইসিডিএস সহায়িকা সহ মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিত্বগণ, এই এলাকার সুধী নাগরিকবৃন্দ, মা বোনেরা এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, ভক্তি, প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলছি। প্রথা বহির্ভূতভাবে এই সংস্থার যেহেতু অনুষ্ঠান,
আজকের সভার সভাপতিত্ব করার নামটা আমাদের কেনারা মোহাম্মদ ঘোষণা হলে ভালো হতো। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সভাপতি করার জন্য। কিন্তু আজকে একটা দাদা দিন, এই নির্দিষ্ট দিনে অনেক কর্মসূচির সঙ্গে আমাদের সংযুক্ত হতে হয়, সে কারণে বেশি সময় থাকা সম্ভব নয়। আমার অনুপস্থিতিতে যথারীতি সংস্থার সভাপতি কেনারা মাইতি মহোদয় সভার সভাপতিত্ব করবে। ভারতবর্ষের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে আমি একটু আগে গঙ্গাপ্রসাদ মৌসুম যারা গোষ্ঠী নিয়ে আলোচনা করছিলাম। স্বাধীনতার ৮০ বছর অতিক্রান্ত হওয়ার পরে ভারতবর্ষের নাগরিকের মধ্যে স্বাধীন চেতার যে মানসিকতা, তার যে ইতিহাস, তার যে অতীত, সে সম্পর্কে ধীরে ধীরে সমস্ত ধারণা মুছে যাচ্ছে বলে মনে হয়। কারণ ১ নম্বর জলপাই গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন গ্রামে আমি ছোটবেলায় দেখতাম স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এছাড়াও বহু স্বাধীনতাকামী মানুষজনের জন্মদিন, মৃত্যুদিন ঘটা করে কামনা হতো। সেটা কমতে 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 একদম এসে মঙ্গলকারী সীমাবদ্ধ হয়েছে। মঙ্গলকারী সীমাবদ্ধ জনকল্যাণ চৌকার দিকে, আরেকদিকে মঙ্গলকারী নেতাজি সংঘ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, রক্তদান শিবিরের মাধ্যমে সমাজসেবামূলক যে কর্মকাণ্ডে এরা লিপ্ত থাকেন। বাকি আমাদের গ্রাম পঞ্চায়েতের অন্যান্য এলাকা থেকে সেগুলি অবলুপ্তির পথে। তাই কৃতজ্ঞতা প্রকাশ করি যে গ্রাম পঞ্চায়েত এলাকার ঐতিহ্য, এই গ্রাম পঞ্চায়েতের হিত গৌরব এখনো মধ্যে ধরে রাখা নিরিখে নামের যে উদ্যোগ, সে উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, স্বাগত জানাই। ১৯৪৭ সালে ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। ২০০ বছর ধরে প্রবল পরাক্রমশালী ইংরেজ ভারতবর্ষ শাসন করার পরে ভারতবাসীদের স্বাধীন চেতা চিন্তা ভাবনাকে সমন্বিত করে ভারতবর্ষের বীর সেনানীবৃন্দ যে লড়াই করেছিলেন মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস আন্দোলন, পরবর্তী পর্যায়ে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি উপলব্ধি করেছিলেন যে শুধু অহিংস আন্দোলনের মাধ্যমে ইংরেজদের মতো দুর্দণ্ড প্রতাপশালী হিংসাত্মক সম্প্রদায়ের সঙ্গে লড়াই করা যাবে না, এদের সঙ্গে সহিংস আন্দোলনের প্রয়োজন আছে। তাই তিনি ভারত থেকে সাবমেরিনে করে জার্মানি গিয়ে আজাদি ফৌজ তৈরি করেছিলেন ভারতবর্ষের সংগ্রামের জন্য। একইভাবে সারা ভারতবর্ষের লক্ষ লক্ষ স্বাধীন চেতা মানুষের আত্মবলিদানের মাধ্যমে ১৯৪৭ সালে ভারতবর্ষ তার সেই স্বপ্নের স্বাধীনতা অর্জন করেছিল। আর সেই স্বাধীনতা অর্জনের ফলে একটা দেশ শুধু স্বাধীন হয়ে গেছে এই নিয়ে দেশ চলতে পারে না। একটা দেশ পরিচালনার জন্য তার নিয়ম, তার নীতি, কিভাবে দেশটা পরিচালিত হবে, তার একটা দায়বদ্ধতা ভারতবাসীদের উপর বসে যায়। এবং সেই দায়িত্বটা তৎকালীন ভারতবর্ষের স্বাধীনতার পরে যে সরকার ছিল, যারা দায়িত্ব অর্পণ করেছিলেন ভারতবর্ষের সংবিধান রচনার জন্য, যে সংবিধান প্রণেতা ছিলেন বি.আর. আম্বেদকর। ১৯৫০ সালে সেই সংবিধান ২৬শে জানুয়ারি ভারতবাসীদের উদ্দেশ্যে বি.আর. আম্বেদকর উৎসর্গ করেছিলেন। আর সেই সংবিধান ভিত্তিকে আজও পর্যন্ত ভারতবর্ষের যে গণতান্ত্রিক পরিকাঠামো, সেই গণতান্ত্রিক পরিকাঠামো আজও বেঁচে সেই সংবিধানের নিরিখে। কিন্তু স্বাধীনতার ৮০ বছর পরেও আমাদের দেখতে হয় ভারতবর্ষের সংবিধানের মূল ভিত্তি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্বের মেলবন্ধন। স্বাধীনতার ৮০ বছর পরে আমাদের ভাবতে হচ্ছে যে করুক যারাই করুক এই সংবিধানকে কলঙ্কিত করার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছেন বা আগামী দিনে চালাবেন, তাদের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ থাকবে। ভারতবর্ষের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার নিরিখে, ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকারকে অক্ষুণ্ণ রাখার নিরিখে
ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখার নির্দেশে সংবিধান 92 রচনা করেছিলেন। সেই 26শে জানুয়ারি আজকে প্রজাতন্ত্র দিবস। হঠাৎ করে সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, দিল্লির রামকেল্লা থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই অনুষ্ঠান শুরু করতে হচ্ছে মহাসাড়ম্বরে। কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতের একটা সাড়ম্বরতা ভিন্ন অবস্থায় চলছে। দুটি করে ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্যে আমরা করছি থাকি জগৎ জানাচ্ছি। এখানেও শুধু আজকে প্রজাতন্ত্র দিবস নয়, একইভাবে হেলথি জোল স্বাস্থ্য সম্পদ সেই চিন্তা ভাবনাকে মাথায় রেখে ছোট ছোট ছেলে মেয়েকে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে তাদের শরীর চর্চা করানোর ব্যবস্থা করেছে। অসুস্থ রোগীকে বিপন্ন রোগীকে রক্তদানের জন্য যেমন রক্তের একটা কার্ড পাওয়া যায় না, গ্রামের মানুষ বিমুখ হয়ে একটা কার্ডের জন্য যেখানে রক্ত দেওয়া হয় সেখানে লাইট দিয়ে দাঁড়িয়ে থাকে, রাতে মুখ শুকনো করে বেরিয়ে আসে হয়তো তার সেই মুমূর্ষু রোগী যতক্ষণে তার প্রাণ নেই তাদের প্রাণ পাইয়ে দেওয়ার নিরিখে রক্তদান শিবির করেন। এই রক্তদান শিবিরের মাধ্যমে সংগৃহীত রক্ত এলাকার বিপন্ন এবং মুমূর্ষু মানুষকে, রাজ্য সীমান্তে বসবাসকারী মানুষকে প্রদান করে উপকার করেন। যে সামাজিক কাজটা করেন খুব কম সংস্থায় এটা করে থাকেন। আগে আপনারা প্রায় ৪০ বছর পঞ্চায়েতের দিকে এগোচ্ছিলেন। শুধু পঞ্চায়েত নয়, আপনাদের এই সমাজসেবামূলক কর্মকাণ্ড, আপনাদের এই আকাশ কুসুম চিন্তা ভাবনা মানুষের সেবা করার নিরিখে আরো উচ্চতর স্বীকৃতি পাক এই কামনা করে, এই সংস্থার সাফল্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। হ্যালো, ধন্যবাদ জানাই সম্মানীয় প্রধান অতিথিকে ওনার মূল্যবান পরামর্শ দানের জন্য। এরপর ডেকে নেব প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন প্রধান সম্মানীয় গঙ্গাপ্রসাদ জানা মহোদয়কে আজকের অনুষ্ঠান সম্পর্কে দু কথা বলার জন্য। নমস্কার। আজকের এই মহতী সভার সভাপতি তথা জলপাই গ্রাম পঞ্চায়েতের প্রধান উন্মেষ দাস মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য গুণীজন, সংস্থার সমস্ত কর্মকর্তাবৃন্দ এবং সামনে উপস্থিত এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন, ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা ও প্রণাম জানাই। মঙ্গলখালী শিব নিঃশ্বচক জনকল্যাণ সংঘের এই যে অনুষ্ঠান, যে জন্ম লগ্ন থেকেই সম্ভবত আমি যুক্ত আছি। খুব ভুল না হলেও প্রতি বছর এখানকার সম্পাদক নারায়ণচন্দ্র মৈত্রী মহোদয় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদেরকে আহ্বান করেন। আমরাও চেষ্টা করি তাদের এই সংস্থার যে চিন্তাধারাকে সহযোগিতা করার জন্য এবং এলাকায় যাতে করে প্রত্যন্ত অঞ্চল, জলপাই গ্রাম পঞ্চায়েতের 28টি গ্রাম আছে, সেই 28টি গ্রামের মধ্যে এই মঙ্গলখালী শিব নিঃশ্বচক এই যে গ্রাম অত্যন্ত পিছিয়ে পড়া গ্রাম হিসাবে একসময় চিহ্নিত ছিল। মানুষ বুঝতেই পারত না যেখানকার মানুষের মধ্যে এত জ্ঞান ধারণা আছে এবং সমাজ সেবা করার জন্য তাদের মধ্যে যে চিন্তাধারা আছে, আজকে তার বহিঃপ্রকাশ হচ্ছে এই সংস্থার কাজকর্মের মধ্য দিয়ে। কারণ আমরা দেখেছি প্রকৃতপক্ষে সভাপতি মহাশয় বলেছিলেন যে আজকের যে একটা ঐতিহাসিক দিন, শুধু মঙ্গলখালী নয়, সারা ভারতবর্ষ ব্যাপী এই দিনটি মহাসমারোহে পালন করা হচ্ছে প্রজাতন্ত্র দিবস হিসাবে। প্রকৃতপক্ষে প্রজাতন্ত্র দিবস সম্পর্কে আজকের দিনে যারা নবীন
বা ছাত্র বা নতুন যারা অভিজ্ঞতা পেয়েছেন, তাদের সকলের মধ্যে সমানভাবে সচেতনতা কিন্তু নেই বলে আমি মনে করি। আমরা এতদিন জানতাম যে 15ই আগস্ট স্বাধীনতা দিবস আজকে দীর্ঘ দিন ধরে পালন করা হয়েছে। গ্রামে গঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে একটা প্রশাসনা করে সবাইকে নিয়ে এই দিনটি উদযাপন করা হতো। কিন্তু আজকের দিনে এই প্রজাতন্ত্র দিবসের একটা বৈশিষ্ট্য আছে। সভাপতি মহোদয় উল্লেখ করে গেছেন যে আমরা ভারতবর্ষের ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালন করছি। এই দিনটি পালন সম্পর্কে অনেক ঐতিহাসিক পটভূমিকা আছে। দীর্ঘ 200 বছর ধরে ভারতবর্ষকে শাসন করে আসছিল ইংরেজ। ভারতবর্ষের সমস্ত সম্পদ, ভারতবর্ষের যাবতীয় শিক্ষা দীক্ষা, ভারতের সভ্যতা সমস্ত নষ্ট করে দিয়েছেন ওই ইংরেজ। ইংরেজদের হাতে ভারত মাতা বন্দী হয়েছিল 200 বছর ধরে। সেই ভারত মাতাকে বন্দি থেকে মুক্ত করার জন্য, যাদের নাম না বললেই নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধীজি, বাবা সাহেব আম্বেদকর, আমাদের এই জেলার মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, অনেক মনীষী শহীদের নাম আমাদের নজরে আছে। তারাই সেদিন আন্দোলন করেছিলেন বলেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীন হলে কি হবে? তখনই একটা কথা উচ্চারিত হয়েছিল যে ভারতবর্ষ তো স্বাধীন হলো, ইংরেজদের কাছ থেকে মুক্তি পেল, কিন্তু ভারতবর্ষ কিভাবে চলবে, আগামী দিনে ভারতবর্ষ চলার পথ কি হবে, এই সম্পর্কে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। তৎকালীন যারা দায়িত্বে ছিলেন, ভারতবর্ষ রক্ষা করার জন্য যারা ভেবেছিলেন, তাদের মধ্যে অন্যান্য মনীষীদের মধ্য থেকে নেতৃত্ব দিয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর। যেটা ইতিহাসে আমরা পড়েছি, প্রায় 33 রকমের ভাষায় যিনি কথা বলতে পারতেন, এটা অনেকেই জানতাম না। বাবা সাহেব আম্বেদকরের 33 রকম ভাষা বলার যোগ্যতা অর্জন তিনি করেছিলেন, এবং তিনি তার নেতৃত্বে ভারতবর্ষ কিভাবে চলবে আগামী দিনে তার একটা নিয়মাবলী তৈরি করেছিলেন। সেটাই হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান। কিন্তু সেই সংবিধান সম্পর্কে আদৌ আমাদের মধ্যে খুব কমই আলোচনা হয়। সংবিধানের মৌলিক কিছু কিছু কথা যেটা না বললেই নয়, ভারতবর্ষের মধ্যে মৌলিক অধিকারগুলি যে বলা হয়েছে, সেই অধিকারগুলি লিপিবদ্ধ আছে সেই বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, কমপক্ষে এই 3টি মৌলিক অধিকার জন্মসূত্রে যারা ভারতের নাগরিক, প্রত্যেক নাগরিককে এই 3টি সুযোগ দিতে হবে। যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করবেন, প্রত্যেকের জন্য খাদ্যের ব্যবস্থা থাকবে, প্রত্যেকের জন্য শিক্ষার ব্যবস্থা থাকবে, প্রত্যেকের জন্য বস্ত্রের ব্যবস্থা থাকবে, এবং প্রত্যেকের জন্য বাসস্থানের ব্যবস্থা থাকবে, মাথা গুঁজার ঠাঁই থাকবে। প্রত্যেক মানুষ স্বাধীনভাবে তার বক্তব্য রাখার জন্য সমাজে সুযোগ পাবে। প্রত্যেক মানুষ স্বাধীনভাবে যে সরকার পরিচালনা করবে তার সমালোচনা করতে পারবে, সরকার গড়ায় অংশগ্রহণ করতে পারবে। এইভাবে মৌলিক বেশ কিছু কথা ওই সংবিধান থেকে আমরা জেনেছি। বিভিন্ন ক্লাবের মধ্যে বা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সেই বক্তব্যগুলো বিভিন্ন জায়গায় আমরা বলার সুযোগ পেয়েছি। আমরা তাই আজকের দিনেই বলবো, যারা সংবিধান তৈরি করেছিলেন তারা হয়তো কেউ বেঁচে নেই,
কিন্তু তাদের যে সমস্ত উত্তরাধিকারী হিসাবে আমরা বেঁচে আছি এখনো পর্যন্ত, আমরা কি দেখছি একটু পর্যালোচনা করলে দেখা যায় ভারতবর্ষে এখনো মানুষ গাছের তলায় বসবাস করে। মাথা গোঁজার ঠাঁই সকলের কিন্তু নেই। ভারতবর্ষের এখনো অনেক মানুষ অনেক জায়গায় রয়েছে পাহাড় পার্বত্য এলাকায় গৃহহীন অবস্থায় তারা জীবনযাপন করছেন। সকলের জন্য ওই মাথার ছাদ নেই। এখনো পর্যন্ত বিভিন্ন বড় বড় অরণ্য অঞ্চলে খুঁজলে দেখা যাবে উলঙ্গ মানুষ এখনো দেখা যায়। প্রত্যেকের জন্য তাদের যে বস্ত্র দেওয়ার কথা নেই, হয়নি। ভারতবর্ষের সরকার তার 1947 সাল থেকে আজ 2006 সাল পর্যন্ত যদি পর্যালোচনা করে দেখি, এই দায়িত্ব কাদের উপর দায়িত্ব ছিল? এই সংবিধানে তা লেখা আছে, যারা সরকারে থাকবেন, যারা সরকার পরিচালনা করবেন, তাদের দায়িত্ব হবে সমস্ত ভারতবাসীকে সমস্ত রকম মতাদর্শগত সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে সমস্ত মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, সকলের জন্য শিক্ষা, সকলের জন্য সমান মর্যাদা দিতে হবে। এই দায়িত্ব সরকারের। তাহলে এতদিন ধরে এই যে সরকার চলছে, তাহলে এই দায়িত্বগুলো কি সম্পূর্ণ রকমের প্রস্তুতি হয়েছে বা সম্পূর্ণ রকমের মানুষ সংবিধানগত উপকার পাচ্ছে, একথা আমরা স্বীকার করতে পারিনি। তাই দুর্ভাগ্য আমাদের, এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে পবিত্র ভূমিতে আমরা জন্মগ্রহণ করে যে ভারত মাতাকে ইংরেজদের হাত থেকে রক্ষা করেছিলাম, সে রক্ষার কিন্তু কার্যকরী রূপ এখনো আমরা দেখতে পাইনি। তাই এই প্রজাতন্ত্র দিবসে সে দিনগুলি আলোচনা করা একান্ত দরকার। বর্তমান দিনে যারা প্রজন্ম, ভবিষ্যতে তারা হয়তো ভুলে যাবে যে সংবিধান কি, ওখানে কি লেখা আছে, কি কথা বলা আছে। যেমন এখানকার গ্রামবাসী মিলে এই যে মঙ্গলখালী জনকল্যাণ সংস্থা গড়েছেন, একটা সংস্থা গড়েছেন ঠিকই, তাতে বাইলো আছে। সেই বাইলোতে লেখা আছে কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, কি কি এখানকার আবৃত্তি হবে, কি গান বাজনা হবে, কি এখানে মানুষ ঐক্যবদ্ধভাবে শিক্ষা সম্পর্কে আলোচনা করবেন, কি দেশাত্মবোধে জাগরিত করার জন্য বিভিন্ন মনীষীকে তারা আহ্বান জানাবেন। প্রতি বছর 12 মাসে 12 জনের মনীষীর জীবন জীবিকা সম্পর্কে প্রত্যেকে জানাবেন। এই দায়িত্ব যেমন আছে, তাই এই 26শে জানুয়ারি তাই ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিনে আমাদের মতো কিছু ব্যক্তি বিভিন্ন জায়গায় যুক্ত যারা হয়েছেন, তারা এই দিনটিকে সকলের সঙ্গে তুলে ধরার জন্য তারা চেষ্টা করছেন। আমি আমার পক্ষ থেকে ক্লাবের সমস্ত কর্মকর্তা, কার্যকর্তা, পরিচালক মণ্ডলী ও উপস্থিত সমস্ত সুধীবৃন্দকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। দুটি কথা বলে আমরা সবাই এক বাক্যে স্বীকার করব যে আমরা কোনো কিছু বিপদে পড়লে বলি যে ভগবান আছেন, ভগবান আমাদেরকে বাঁচাবেন। তাই সেই ভগবান সম্পর্কে শ্রীমদ্ ভাগবত গীতায় যে কথাগুলো আমরা শুনেছি তার একটা অংশ এখানে আমরা উপস্থাপন করব। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সর্বধর্মাन् পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। ভগবান শ্রীকৃষ্ণ তার এই গীতা শ্লোকের মধ্য দিয়ে যে শিক্ষা দিয়ে গেছেন, আজকে তার পর্যালোচনার দিন। প্রত্যেকটা শ্লোকের একটা মাহাত্ম্য আছে,
এবং আমাদেরকে মেনে চলতে হবে সেই আহ্বান জানিয়ে এবং ভারত মাতাকে প্রণাম জানাবো। প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করব যে আজকে সমস্ত ভারতবাসী হিসাবে আমাদের একমাত্র কর্তব্য শৃঙ্খলিত ভারত মাতাকে যেরকম ভাবে মনীষীগণ মুক্ত করে দিয়েছেন সেই ভারত মাতাকে আমাদের প্রণাম জানিয়ে এবং এই দিনটিকে শুভ উদযাপন করে অনুষ্ঠানটিকে সার্থক ও সাফল্যমণ্ডিত করে তুলবেন এই সংক্ষিপ্ত কথাগুলো বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আমার প্রণাম। বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুফলাং বরদাং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে ভারত। নমস্কার নমস্কার নমস্কার। সবাইকে আমার প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করছি। কেনারাম বাবু সভাপতিত্ব করছেন। বর্তমান যিনি সভাপতি ছিলেন ঘোষণা করে গেছেন, তাই কেনারাম বাবু সভাপতিত্বে এই সভা চলবে। কেনারাম বাবুকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। এবার যিনি সঞ্চালক আছেন পরবর্তীভাবে তিনি নাম ঘোষণা করবেন প্রত্যেকে বলার জন্য। ধন্যবাদ জানাই ওই সঙ্গে শ্রদ্ধা প্রণাম জানাই সম্মানীয় মাস্টারমশাইকে। এরপর আজকের এই অনুষ্ঠান সম্পর্কে দিন সম্পর্কে দু এক কথা বলার জন্য আমি যিনার হাতে মাইক্রোফোন তুলে দেব তিনি হলেন সম্মানীয় অতিথি রঞ্জিত কুমার মাইতি মহাশয়। নমস্কার। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি আমাদের প্রধান স্যার ছিলেন। তিনি অন্যান্য অনুষ্ঠান এবং কর্মসূচি থাকার কারণে তিনি আপাতত মঞ্চ থেকে একটু বেরিয়ে গেছেন এবং তিনি দায়িত্ব দিয়ে গেছেন এই ক্লাবের স্থায়ী সভাপতি কেনারাম বাবু, তিনি অনুষ্ঠান পরিচালনা করছেন। আমি একটু দেরিতে এসে অবশ্য পৌঁছেছি, কারণ এখানকার যিনি সম্পাদক আছেন নারায়ণবাবুর আন্তরিকতা এবং তিনি প্রতি বছর আমাদেরকে আমন্ত্রণ জানান। আমরা সময় মতো কখনো আসতে পারি, কখনো আবার আসতে পারি না, খুব খারাপ লাগে। কারণ একটি পূর্বে যারা বলেছেন এই প্রত্যন্ত গ্রামীণ একটি পরিবেশে দীর্ঘদিন ধরে এই সংগঠন বা এই সংঘ তাদের নিজস্ব কিছু কার্যকলাপ যেটা জনসেবামূলক কাজ আমি আমন্ত্রণ টিভিতে দেখেও ছিলাম, যে কর্মসূচি তারা গ্রহণ করেছেন বিশেষ করে মানব সমাজের কল্যাণের স্বার্থে এই ধরনের কর্মসূচি হওয়া ভীষণ বাঞ্ছনীয়। কিন্তু আমরা এটাও লক্ষ্য করেছি এই জাতীয় কর্মসূচি মানুষের মধ্যে একটা অনীহ প্রকাশ করার মতো দিন যেন এসে গেছে। উন্মাদনা শুধু তাই নয়, উন্মাদনা কথার অর্থ আমি এইভাবে বলতে চাইছি সামাজিক অবক্ষয়টা এমন একটা জায়গায় পৌঁছে গেছে এই জাতীয় অনুষ্ঠান মানুষের তারা মুখ ফিরিয়ে থাকার চেষ্টা করে। তবু এখানে বিশেষ করে কয়েকটি পরিবার আছেন এই জায়গাতে শিবমিশ্র চকের পার্টিকুলার আমরা আজকে যেখানে অনুষ্ঠানটা যারা করেছেন আমরা যারা এখানে এসেছি, এখানে বেশ কিছু পরিবার আছে যারা
শিক্ষায় আলোকিত হয়েছে এবং অনেক শিক্ষিত আছে, বিশেষ করে আমার বনবায়ু ভাই আমাদের সহকর্মী, শুধু নয় আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, নামবাবুরা ছোট। এই পরিবারে হরেকৃষ্ণ মাইতি যারা আপাতত নেই, ওরা বোধহয় স্থানান্তরিত হয়ে অন্য কোথায় স্থানান্তরিত হয়েছে। আমরা পুরোনো দিনে অনেক বন্ধু বান্ধব এখানে আমাদের আছে, তাদের এখনো দেখলাম, তাদের সঙ্গে দেখা হয়েছে, ভালো লাগছে। আর এই প্রজাতন্ত্র দিবস নিয়ে যে সমস্ত কথাবার্তা ইতিপূর্বে আমাদের প্রধান সাহেব বলেছেন, আমার গঙ্গাপ্রসাদ তিনি বলেছেন, এই প্রজাতন্ত্র জনগণের জন্য যে আইন, এই আইনের আমরা সঠিক মূল্যায়ন কিন্তু করতে পারি না। এটাতে আমাদের যথেষ্ট সচেতনতার অভাব আজও আছে। দীর্ঘদিন স্বাধীনতা পাওয়ার পরেও প্রকৃত স্বাধীন হয়েছি কি হয়নি এর বিতর্ক আজও আছে। সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা নিজেদের মধ্যে অনেক বিভাজন এবং দূরত্ব বাড়িয়ে চলার চেষ্টা করি, কিন্তু আইনটা করতেও মানতে হবে। কিন্তু আইন সম্পর্কে আমরা কতটুকু কি বুঝি? এখনো পর্যন্ত রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে আমরা যেভাবে নিজেদের মতামত জাহির করার চেষ্টা করি, কোনটা ভালো কোনটা মন্দ, এই বিচার বিশ্লেষণটা আমাদের মধ্যে এখনো অনেকাংশে কমে যাচ্ছে পরপর। এবং বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, বাবা মা সংসারে যারা যারা আমাদের ছোটবেলা থেকে মানুষ করেছে, মানে তাদের ভালো মন্দ, তাদের শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে তুলেছেন, তারা কি সত্যি সত্যি মর্যাদা পাচ্ছে সংসার জীবনে? ভীষণ অবহেলার মধ্যে আমিও তো আজকে 75 বছর বয়সে আমি নিজের লক্ষ্য করে দেখেছি। এটা শুধু সামাজিক অবক্ষয় নয়, এটা পরিবারের প্রত্যেক কম বেশি প্রতি পরিবারের মধ্যে এই জায়গাটা আস্তে আস্তে করে বাড়ছে। বিশেষ করে বড়দের কথা তো শোনার কোনো জায়গা নেই, তাদের যে দীর্ঘ অভিজ্ঞতা, তারা যে অনেক কষ্ট করে সংসারে প্রতিপালন করছে ছেলে মেয়েদের, তাদের কোনো সঠিক মূল্যায়ন আমরা আশা করি, কিন্তু আমাদের সবকিছু ফেলে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। কারণ আমি নিজেও লক্ষ্য করেছি আমাদের কথাগুলো চলছে না, কিছু বলতে গেলেই তাদের পড়ে জ্ঞান দেওয়া হয়েছে। এই যে ব্যাপারগুলো আছে, এর সঙ্গে কিন্তু আইনের একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমরা জানি সব জায়গায় তো আইন করে সবকিছু সমস্যার সমাধান হয় না। ছেলে শ্রদ্ধাশীল হলো না, বাবা মার প্রতি তার কোনো কর্তব্য করলো না, আপনি আইন করবেন? সামাজিকভাবে আপনারা যারা মাতব্বর আছেন, দেশের মানুষজন বুঝিয়ে, প্রশাসন বুঝিয়ে চেষ্টা করে একটু অ্যাডজাস্ট করে দিতে, কিন্তু তাতেও ঠিক হয়ে গেল না। আমাদের চাহিদা কিছু নেই, কিন্তু আমরা বয়স হয়ে গেছে, আমাদের চাহিদাটা মনে হয়, কিন্তু আমাদের নিজের মনের অবস্থান যে অবস্থায় আমরা পৌঁছে গেছি, এটা খুব কষ্টের। এই প্রজাতন্ত্র দিবস এর উদযাপনে সেই কথাগুলো হয়তো বলাটা আমার ঠিক ভালো দেখায় না। এখানে প্রজাতন্ত্র, তার আইনি ব্যবস্থা, জনগণের জন্য আইন, এর সফল রূপায়ণ ঠিকঠাক হচ্ছে কিনা ইত্যাদি, এগুলোতে প্রশাসন দেখবে। রাজনীতির একটা ডামাডোলের বাজার আছে, কেন্দ্রে একরকম থাকে তো রাজ্যে একরকম থাকে, ইনি একরকম বলছেন তো তিনি, আর সবাই উন্নয়ন নিয়ে ব্যস্ত। এই উন্নয়ন হবে, এটা করে ভালো, ওটা করে ভালো, এই করতে করতে মত পার্থক্য হওয়ার কারণে আমরা আরো দিশেহারা হয়ে যাচ্ছি। এটা থাকবে, এই চলমান, এটা থাকবে, চিরকালই থাকবে। ওই খাদ্য বস্ত্র ইতিপূর্বে বলেছিলেন, বলেছিলেন খাদ্য বস্ত্র বাসস্থান, এটা বেসিক নিড, এটা আমাদের সংবিধানের স্বীকৃতি আছে। এই যে খাদ্য আমরা তো খেতে পাচ্ছি, বস্ত্র এতে পরিধান, যেগুলো কাপড় চোপড় পরছি, বাসস্থান মোটামুটি একটা শেল্টার আছে। তবে অত বড় ভারতবর্ষ, জনগণ 140 কোটি জনসংখ্যা, সেখানে এত বৃহত্তর কর্মযোগে কোথাও কোথাও ঘাটতি তো অবশ্যই আছে। সে যেই সরকার থাকুক থাকবে, তার মধ্যে এখনো মানুষের জীবন জীবিকা, এক শ্রেণীর মানুষরা কিভাবে কালাবিপাত করে, সেটা আমরা এইসব জায়গা থেকে বুঝতে পারবো না। আমরা তো প্রতিনিয়ত ঠিকঠাক চলছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুরছি, মোটামুটি চলে যাচ্ছে। এত বড় দেশে এর সফল রূপায়ণ বাস্তবায়িত হয়ে উঠতে আরো দীর্ঘ সময় হয়তো লেগে যাবে, বা আদৌ হবে কিনা সেটা আমরা অনেকেই অনেক কিছু বলতে পারি না, আশঙ্কা থেকে যায়, একটু অজানা থেকে যায়। যাই হোক, আজকের দিনে এই জাতীয় কর্মসূচি আপনারা যারা নিয়েছেন, আমাদের এই সংঘ, তাদের যারা কর্তা ব্যক্তি আছেন, যারা পরিচালনা করছেন, সকলকে অশেষ ধন্যবাদ। এবং উপস্থিত যারা এখানে আছেন, যারা এসেছেন, তাদের মূল্যবান কথা দু চারটি নিশ্চয়ই বলবেন। কারণ আমরা ব্যক্তিগত জীবনে কিন্তু আমরা খুবই ভালো আছি বলে আমার তো মনে হয় না। যে মনে হয় আমরা আসি, কথা বলি, অনেক রকম সামাজিক কাজের সঙ্গে দায়িত্ব থাকি আমরা ঠিকই, কিন্তু প্রত্যেকেরই একটা যন্ত্রণা নিয়ে আমরা বসবাস করছি, এটা আমার মনে হয়। এটা আমার মনে হয়, আমার অভিব্যক্তিটা তো সকলের ক্ষেত্রে একই রকম হবে না, এটা আমার নিজস্ব চিন্তাধারাতেই বলা হচ্ছে।
যারা সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা ছোটরা আছেন এবং আপনারা যারা বয়স্ক মানুষজন আছেন সবাই ভালো থাকুন এবং এই ক্লাবের আরো আগামী দিনে সাফল্য কামনা করি। কারণ এখানে যে জায়গায় ক্লাবটি আছে অত্যন্ত একটা ছোট পরিসরে, সে প্রথম থেকে একই রকম জায়গায়, তবু এনারা চেষ্টা করছেন এটাকে ধরে রাখার জন্য যাতে সবাইকে নিয়ে থাকা যায়। ধন্যবাদ জানিয়ে আমি আপাতত আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই, প্রণাম জানাই সম্মানীয় রঞ্জিত কুমার মাইতি মহোদয়কে। এরপর আজকের এই বিশেষ দিন সম্পর্কে এবং আজকের দিনে দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য ডেকে নেব শক্তিপদ দাস, শিক্ষক, কোটখালী মিলনী শিক্ষা নিকেতন। নমস্কার। সম্মানীয় আজকের সভার সভাপতি, সেই সঙ্গে এই সঙ্গে স্থায়ী সভাপতি, আমি যথাযোগ্য সম্মান জ্ঞাপন করছি সম্মানীয় গঙ্গা প্রসাদ জানা মহাশয়কে। আমি সম্মান জ্ঞাপন করছি শিক্ষাবন্ধু কালীপদ মান্না মহাশয়কে। আমি সম্মান জ্ঞাপন করছি মঙ্গলখালী এমএসকে শিক্ষক বৃন্দ, আইসিডিএস কর্মী এবং এই সঙ্গে সমস্ত সদস্যবৃন্দদের যথাযোগ্য সম্মান জ্ঞাপন করছি। সেই সঙ্গে সম্মান জ্ঞাপন করছি এই সভায় আগত বিশিষ্ট বয়স্ক ভদ্র মহোদয়গণ, ছোট্ট ছোট্ট ভাই বোনেরা এবং সহবয়সী সমস্ত আমাদের এই উপস্থিত এলাকার সম্মান জ্ঞাপন করছি। সম্মান জানাচ্ছি এই স্থানীয় গ্রামবাসী বৃন্দদের, এই কারণে যে আমরা এই সভায় এসে যা পূর্ববর্তী বক্তব্য রেখে গেছেন সম্মানীয় ব্যক্তিবর্গ, আমরা অনেকেই জেনে ফেলেছি যে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন মঙ্গলখালী শিব বিশ্বচকে জনকল্যাণ সংঘে আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। এই ৭৭তম প্রজাতন্ত্র দিবসে আমরা অনেকেই হয়তো এই দিনটা যেভাবে বিগত দিনগুলো সাড়ম্বরে উদযাপিত হতো, সাধারণ মানুষজনের কাছে, ছাত্রছাত্রীদের কাছে এই দিনটি সম্পর্কে মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের এই দিনের ভারতবর্ষের যে সংবিধানের নিয়ম রয়েছে, যা ছাত্রছাত্রীদেরকে আমরা উপস্থাপন করে থাকি, আজ মনে হচ্ছে বিগত প্রায় ৭৭ বছর পরেও যা আমাদের ভারতবর্ষের পুরনো রীতিনীতিগুলো ক্রমান্বয়ে লুপ্ত হতে বসেছে, যা আমাদের চোখে লক্ষ্য করা যায় সমস্ত গ্রামবাসী বৃন্দ, পার্শ্ববর্তী মানুষজনের কাছে, এমনকি ছাত্রছাত্রীদের কাছে, যা আমাদের পূর্বতন বক্তারা বলেই গেছেন, তবু আমাকে দ্বিতীয়বার না বললেই নয়। আমরা যেভাবে ভারতবর্ষকে শান্তি শৃঙ্খলা এবং সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ মানুষকে সেবা দিতে পারি, এই অঙ্গীকার নিয়েই গীতায় শপথ বাক্য পাঠ করে আমরা অনেকে জনপ্রতিনিধিত্ব করি। আমরা আমাদের দেশের প্রশাসনে যারা রয়েছে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য বিদেশিদের বা শত্রুপক্ষকে হটিয়ে দেওয়ার জন্য প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে, এই সমস্ত স্তরে
আমাদের এই প্রজাতন্ত্র দিবসের এই শৃঙ্খলা পরায়ণ আইনগুলো আমাদের মেনে চলতে হয়। যা ৭৭ বছর বয়সেও আমাদের দেখতে হচ্ছে যে ভারতবর্ষে আমরা সাংবিধানিকভাবে ধর্ম নিরপেক্ষতার কথা বারে বারে বলে থাকি, যে ভারতবর্ষে আমরা সাক্ষরতার মধ্য দিয়ে শিক্ষার হার বৃদ্ধি করার জন্য আমরা বারে বারে আন্দোলন করে থাকি, যা ভারতবর্ষের নেতৃত্বরা ভারতবাসীকে একটা সুষ্ঠু সমাজ গড়ে দেবে সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্য দিয়ে, যাতে স্ব ধর্ম পালন করতে পারে ভারতবাসী। এই অঙ্গীকার মাথায় রেখে আমরা এই প্রজাতন্ত্র দিবস উদযাপনের সংকল্প নিয়েছিলাম। আজ হয়তো বলতে হচ্ছে এই নিয়ম শৃঙ্খলাগুলো প্রায় বিপন্নের পথে। দেশে যেমন রাজনৈতিক উন্মাদনার মধ্য দিয়ে সাংবিধানিক রীতিনীতিগুলো প্রায় অবলুপ্তির পথে, যদিও দেশ পরিচালিত হচ্ছে নিয়ম না থাকলে শান্তি বজায় থাকে না, যা ভারতবর্ষের ছাত্র সমাজে যা আইনগত দিক ভেঙে পড়েছে, যা আমরা পূর্বের বক্তা বলেই গিয়েছেন। প্রত্যেকটা পরিবারে ছেলে মেয়েরা বাবা মায়ের অবাধ্য হচ্ছে, বাবা মায়ের স্নেহ থেকে তারা যেভাবে বড় হয়েছে বাবা মায়ের রীতিনীতিগুলো শ্রদ্ধা ভক্তি ভুলে যাচ্ছে, যার প্রতিচ্ছবি আমরা বিদ্যালয়গুলোতে দেখতে পাই। একটা সময় ছিল প্রত্যেকটা ছেলে মেয়ের প্রথম গুরু যেমন ছিল বাবা মা, দ্বিতীয় গুরু হিসেবে বিদ্যালয়ের শিক্ষককে আমরা শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। বর্তমান প্রজন্মে সেই দিকগুলো প্রায় অবলুপ্তির পথে। ছাত্রছাত্রীরা নিয়ম শৃঙ্খলা ভুলে গিয়ে, শ্রদ্ধা ভুলে গিয়ে নিজেদের মতো করে চলার একটা প্রবণতা দেখা দিচ্ছে, যা বাবা মাকে এড়িয়ে বর্তমান সমাজে ছেলে মেয়েরা বাবা মায়ের স্নেহ থেকে বড় হয়েও বাবা মায়ের একটা নিয়ম এবং আইন যা ভুলে গিয়ে স্বেচ্ছাচারিতায় পরিণত হচ্ছে। এই দিনগুলোকে আমাদের মনে রাখতে হবে। শুধু আমরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি, শুধু তাই নয়, যদিও এই প্রত্যন্ত এলাকায় এই অনুষ্ঠানে বক্তব্য রেখে ছাত্রছাত্রী তথা সাধারণ মানুষের অনুপস্থিতি অনেক কম, যা হয়তো আমি বলবো স্থানীয় গ্রামবাসীবৃন্দ সর্বসাধারণের উদ্দেশ্যে আমরা যদি না সজাগ হই, যদিও ক্রমান্বয়ে নিয়ম শৃঙ্খলাগুলো শিথিল করে শিক্ষকদের বিশেষ করে ছাত্রদের প্রতি প্রহার বন্ধ করে দেওয়া হয়েছে। বাবা মায়েরা ছোট পরিবারের জন্য ছেলে মেয়েদেরকে প্রহার বন্ধ করে দিয়েছে, শাসন বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই প্রজাতন্ত্র রক্ষা করতে গেলেই এই দিকগুলো আমাদের পুনরায় কিছুটা হলেও যদি উপস্থাপন না করতে পারি, আমাদের মনে হচ্ছে প্রজাতন্ত্র দিবস পালন করে এই আইন শৃঙ্খলার কথা বারে বারে উচ্চারণ করেও আমরা যেমন শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষরা ভারতবর্ষে যারা আমাদের দেশকে পরাধীনতার হাত থেকে রক্ষা করে গেছেন, বা এই যে বি.আর. আম্বেদকর যার নেতৃত্বে যার এই পাণ্ডুলিপিতে আমরা আজকের এই দিনটি উদযাপন করছি, যদিও সংশোধন আকারে ক্রমান্বয়ে প্রায় ভারতবর্ষের অনেক অংশ সংযোজিত পরিমার্জিত হচ্ছে, হয়তো হবেই। আগামী দিনে পথ চলতে গেলে পুরনো দিনের প্রায় 200 বছরের অরাজকতা থেকে ভারতবর্ষ মুক্ত হয়েছিল। যে চাহিদা ছিল সাধারণ মানুষের, যে ব্যবস্থা ছিল আমাদের দেশে, সেই নিরিখে আইন তৈরি হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সাক্ষরতার মধ্য দিয়ে, শিক্ষার অগ্রগতির মধ্য দিয়ে এলাকায় শিক্ষিত সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। তাদের চাহিদা মতো
তাদের রুচি মতো সমাজ গড়তে গেলে কিছু সাংবিধানিক রূপ পরিবর্তন করতে হয়। তার জন্য সাংবিধানিক নীতি অনুযায়ী পরিবর্তিত হচ্ছে, সে নিয়ে কোনো বিতর্ক নেই। আমি শুধু বলবো, শুধু যে সাংস্কৃতিক মঞ্চে এসে সঙ্গে এসে কতিপয় বক্তব্যের মধ্য দিয়ে আমরা শুধু ছাত্রদের বা সাধারণ মানুষকে বলবো তা নয়। আমরা এই সংঘকে যেমনি ভাবেই বাহবা দেব বা তাদের এই কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সহযোগিতা করব। আগামী দিনে যাতে তাদের টিকে থাকতে পারে তার জন্য যেমন সবাইকে হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানাবো, সেই সঙ্গে বলবো এই সমাজ ব্যবস্থা এই দিনটির কথা চিন্তা ভাবনা করতে গেলে যেমনি আমরা ভাবে বাংলায় রয়েছে 12 মাসে 13 পার্বণ, তদ্রূপ ভাবে আমাদের এই ভারতবর্ষে প্রতিনিয়ত আমরা যেভাবে মনীষীদের জন্মদিন উদযাপন করি, বিভিন্ন ভাবে আমরা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুধু স্বাধীনতা দিবস উদযাপন নয়, নেতাজির জন্মদিন নয়, মহাত্মা গান্ধীর জন্মদিন নয় বা প্রজাতন্ত্র দিবস তাই নয়, আমরা বিভিন্ন ভাবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আমরা উদযাপন করি। কেন? যাদের কাছে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকার মতো মন্ত্র শিখেছি, যাদের নিকট আমরা তাদের কর্মযজ্ঞের ফলপ্রসূ হিসেবে আমরা এই সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পেরেছি, সেই যুব সমাজের কথা আমাদের ভাবতে হবে। সেই ভাবনা আমাদের ভুলে যাচ্ছি, যার কারণের জন্য আমাদের দেশে এখন ধর্ম নিয়ে মাতামাতি, ধর্মকে বিক্রি করে রাজনীতি চলছে। এগুলো না বন্ধ করলে আগামী দিনে কোনো সংগঠনকে থাকতে পারে না। যে কথা আমাদের পূর্ববর্তী বক্তারা বলেই গেছেন, সত্যি তাই তো। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে কুলাপাড়ার মতো একটা জায়গায়, পায়রাচালির মতো একটা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিশেষ করে এলাকার ছাত্র থেকে সমস্ত মানুষের কাছে একটা অনুষ্ঠানের ডালি পৌঁছে দিত। আজকের আমাদের চোখের সামনে সত্যি তো আমরা যে এলাকাগুলোকে বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করে এসেছি, চণ্ডীপুর এলাকার মধ্যে জালপাই এলাকায় কিছু কিছু মানুষজন ঘৃণা করত, এখানকার শিক্ষা প্রতিষ্ঠানকেও ঘৃণা করত, এখানকার প্রত্যেকটা মানুষকে একটু অবজ্ঞার চোখে দেখতো। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি সেই প্রত্যন্ত এলাকায়, বিশেষ করে জালপাই এলাকার 28টি মৌজার মধ্যে এই যে মঙ্গলখালী এলাকায় অত্যন্ত পিছিয়ে ছিল। এখানে সামাজিকতা বোধ ছিল না বা সাংস্কৃতিক চর্চা ছিল না, ধর্মীয় কথা ছেড়ে দিলাম। এইগুলো আজকের যে এলাকায় গড়ে উঠেছে এবং এই যে দুটো সংঘের মধ্য দিয়ে সাধারণ মানুষকে, ছাত্র যুবদেরকে উজ্জীবিত করার জন্য দিন উদযাপন করছে এবং এই অনুষ্ঠান পরিচালনা করছে তাদের আর্থিক সামর্থ্যের মধ্য দিয়ে। যা এই যে উপকার হচ্ছে, এই যে সমাজে দিয়ে যাচ্ছে, যা কখনো পূরণ করার নয় বলে আমি মনে করি। সেই জন্য আমি বলবো, এই সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, আমাদের বর্তমান ৭৭ বছর কেন ৮০ বছরের স্বাধীনতা, যে স্বাধীনতার সময় আমাদের দেশ নায়করা চিন্তা ভাবনা করে গিয়েছিল সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের বেঁচে থাকার কথা, সাধারণ মানুষের শিক্ষার কথা, সাধারণ মানুষের নিরপেক্ষ ধর্ম পালন করার কথা এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আগামী দিনের রূপরেখা তৈরি করা, সমাজকে পরিবর্তন করা এবং সামাজিক বোধ গড়ে তোলা। সমাজ সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে, তবেই হবে আগামী দিনে শ্রেষ্ঠ ভারতবর্ষ। প্রায় 150 কোটি মানুষের এই ভারতবর্ষ, যার মধ্য দিয়ে বিচ্ছিন্নতাবাদ যদিও কমে গেছে, কিন্তু ধর্মীয় উন্মাদনা এত প্রকট দেখা দিচ্ছে যে আমাদের পুনরায় চিন্তা ভাবনা করতেই হবে। এই প্রজাতন্ত্র দিবসে শপথ নিতেই হবে যাতে এভাবে ধর্মকে নিয়ে রাজনীতি করা যায় না, ধর্মকে নিয়ে সাংস্কৃতিক বিচার করা যায় না, ধর্মকে নিয়ে অনুষ্ঠান মঞ্চে বিচার করা যায় না। ধর্মের জায়গায় যাবে শ্রদ্ধাবান, শ্রদ্ধা ব্যক্তি সকলেই শ্রদ্ধার জায়গায় থাকবে। আমরা যেরূপ ভাবে ভারতবর্ষের জাতীয় পতাকায় ঊর্ধ্বে আমাদের গেরুয়া এবং মধ্যে সাদা এবং নিচে সবুজ, এর তাৎপর্য বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে। আমাদেরকে শ্রদ্ধা করতে হবে এই কারণেই যে গুণীজনদের, মনীষীদেরকে আমাদের যথাযুক্তভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতেই হবে, প্রণাম রাখতেই হবে।
সেইরূপভাবে প্রত্যেকটা বাড়িতে বাবা মাকে শ্রদ্ধা না করলে সেই পরিবারের আগামী প্রজন্ম ছেলে মেয়েরা কখনোই ভালো গড়ে উঠতে পারবে না, তাদের ভালো শিক্ষা হবে না, ভালো সামাজিকতায় তারা পৌঁছতে পারবে না। এই কারণে বলছি যে আমাদের সমাজে গ্রামে বিচ্ছিন্নতা, একাধিক পুজো মণ্ডপ গড়ে ওঠে, একাধিক সংঘ গড়ে উঠছে, যা কেউ কাউকে শ্রদ্ধা করছে না। নিজ নিজ শান্তির জন্য, নিজের আমাদের জন্য আজকালকার বেশিরভাগ অনুষ্ঠান পরিচালিত হয়। তারা কখনোই মনে করে না আমরা অনুষ্ঠান করেছি সাধারণ মানুষের জন্য, সর্বসাধারণের জন্য, সর্বসাধারণের রুচি যাতে সকলেই যাতে গ্রহণযোগ্য করতে পারে। কিন্তু না, আমরা এখন লক্ষ্য করে দেখেছি বিভিন্ন অনুষ্ঠানগুলোতে যারা পরিচালনা করছে তাদের ভোগ বিলাসের জন্যই অনুষ্ঠানের অনেকটা অংশ ব্যবহার করে। আমি এটা বলবো, আমি জ্ঞান দেওয়ার কথা বলবো না। এই প্রজাতন্ত্র দিবসে আমি সকলকে অনুরোধ করব, এই সামাজিকতা বোধ রক্ষা করতে গেলে এইভাবে বিশৃঙ্খলতা, নিজ স্বার্থ ত্যাগ করতে হবে। নিজের খাদ্য বাদ দিয়ে, নিজের খাদ্যকে অপরকে দান করার মধ্য দিয়ে জনসেবা এগিয়ে আসতে হলে তবেই তিনি প্রকৃত নেতৃত্ব হবেন, তবেই তিনি দেশের এগিয়ে যাওয়া মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি সেই সঙ্গে বলবো, এই সঙ্গে যে অনুষ্ঠানগুলো রয়েছে সার্বিকভাবে আমাদের সমাজকে শিক্ষা দেওয়ার জন্য, সমাজের মুমূর্ষু মানুষকে রক্ষা করার জন্য এবং আমাদের দেশের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে আগামী দিনে যাতে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারা যায়, তাদের এই যে ক্রীড়াসূচি, তাদের এই যে আবৃত্তি প্রতিযোগিতা, তাদের এই যে নৃত্য ব্যবস্থা, তাদের এই যে রক্তদান শিবির, এই রূপগুলো আমাদের ক্রমান্বয়ে প্রত্যেকটা অংশে যাতে জাগিয়ে তোলা যায়। আমাদের বিভিন্ন সংঘ রয়েছে, বিভিন্ন অনুষ্ঠান করে থাকে, যাত্রা করে থাকে, অর্কেস্ট্রা করে থাকে, কিন্তু খাওয়া দাওয়া করে থাকে। এই যে ছেলে মেয়েদের জন্য এই যে সাংস্কৃতিক চর্চার মধ্যে বৎসরে বিভিন্ন দিন পালন করা প্রায় ভুলে যাচ্ছে। অনেক সংঘ গড়ে উঠেছে, বৎসরে একবার অনুষ্ঠান হয় 8 দিন 9 দিন ধরে, কিন্তু সারা বছর ধরে তাদের কোনো মনে ঋষিদের জন্মদিন উদযাপন করে না, অথবা সমাজের অবহেলিত মানুষদের জন্য কোনো দান করে না, বা তারা রক্তদানের মতো এত মহৎ কাজও করে না। আমি অনুরোধ করব, শুধু বছরে একবার বড় ঢামাঢোল পিটিয়ে, বড় বড় বক্স বাজিয়ে, এভাবে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এটা কখনোই মানুষের উপকারে লাগে না। ক্ষণিক সময় কেবলমাত্র আনন্দ উপভোগ ছাড়া অন্য কিছু নয়। আমাদের এই শপথ নিতে হবে, আইন রক্ষা করতে গেলে বছরে সারা বছর ধরে আমাদের ক্ষুদ্র হলেও অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে সজাগ করতে হবে। শুধু বিদ্যালয়ের মধ্যে মনি ঋষিদের জন্মদিন পালন করলে হবে না, সংঘের মধ্যে পালন করতে হবে, গ্রামের মধ্যে পালন করতে হবে, পাড়ার মধ্যে পালন করতে হবে, তবেই হবে সমাজ উন্নয়ন। এই কথা বলে পুনরায় আমি এই সংঘকে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করি এবং ভদ্র এবং সম্মানীয় ব্যক্তিদের প্রণাম জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। নমস্কার। হ্যালো, ধন্যবাদ জানাই, প্রণাম জানাই শ্রদ্ধেয় মাস্টারমশাইকে ওনার এই মূল্যবান পরামর্শ দানের জন্য। এরপর আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত সম্মানীয় আরেকজন মাস্টারমশাই, মঙ্গলখালী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সম্মানীয় শিক্ষক শান্তিরঞ্জন দাস মহাশয়কে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে দুই কথা বলার জন্য। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় শ্রী কেনারাম মাইতি মহাশয়, উপস্থিত শিক্ষাবন্ধু কালীপদ মান্না মহাশয় এবং অন্যান্য গুণীজন, এই ক্লাবের সমস্ত সদস্যা এবং যারা সামনে বসে আছেন মা বোনেরা, আমার ছোট ছোট কচিকাচারা, সবাইকে যথাযথভাবে আমার শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকে এই ৭৭তম প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে আমি 2-4 কথা বলতে চাই। আমরা সবাই জানি যে 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছিল, কিন্তু স্বাধীনতা অর্জনের পর দেশটা কিভাবে চলবে তার জন্য একটা রূপরেখা, একটা দলিল, একটা নির্দিষ্ট আইন থাকা দরকার।
সেই আইন রক্ষা করার জন্য, সেই আইন রচিত করার জন্য তৎকালীন সময়ে 8 জন ব্যারিস্টারকে নিয়ে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে একটি কমিটি গঠন করে ভারতের সংবিধান, পৃথিবীর বৃহত্তম সংবিধান রচনা করা হয়েছিল। এবং একটি নির্দিষ্ট দিনে জানুয়ারির 26 তারিখে, কেন এরও একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। যখন দীর্ঘদিন আন্দোলন করে কংগ্রেস স্বাধীনতা অর্জন করতে পারল না, 1930 সালে তারা সিদ্ধান্ত নিল যে ইংরেজকে আবেদন নিবেদন করে কিছু হবে না, আমরা চলো দেশের স্বাধীনতার পতাকা উড়াই বলে ভারতবর্ষে একটি বিখ্যাত নদী রাভি নদী, তার তীরে ভারতে তিরঙ্গা ঝান্ডা জওহরলাল নেহরু সহ কয়েকজন মিলে এই তিরঙ্গা ঝান্ডা উড়িয়েছিলেন 1930 সালের 26শে জানুয়ারি। সেই 26শে জানুয়ারি দিনটিকে ঐতিহাসিকভাবে গুরুত্ব দেওয়ার জন্য ভারতের সংবিধান গৃহীত হয়েছে এই 26শে জানুয়ারি। এবং শুধু তাই নয়, ভারতের সংবিধান সম্বন্ধে অনেক তথ্য এবং কথা বলেছেন। আমি ওদিকে না গিয়ে শুধু একটু বলতে পারি যে আমরা যেমন পিতামাতাকে শ্রদ্ধা করি, আমরা যেমন গুরুজনদের শ্রদ্ধা করি, আমাদের এই সংবিধানকেও আমাদের শ্রদ্ধা করা উচিত। কারণ এই সংবিধান যদি না থাকতো, সমাজে দুর্নীতি, সমাজে ব্যভিচার, অনেক কিছু আরো অনেক বেড়ে যেত। কিন্তু একটা পরিতাপের বিষয়, যারা যে সমস্ত নির্বাচিত বিভিন্ন দলে নির্বাচিত সদস্যরা নির্বাচিত হয়ে এই সংবিধানে শপথ করে দেশ রক্ষার জন্য, দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, দেশের সম্পদকে রক্ষা করার জন্য শপথ নেয় এবং তারা প্রশাসনে যুক্ত হয়, পরবর্তীকালে আমরা দেখতে পাই তারা ভারতের এই সংবিধানকে তোয়াক্কা না করে বিভিন্ন দুর্নীতি জালে জড়িয়ে পড়ে নারী স্বাধীনতাকে বর্জন করে। এবং শুধু তাই নয়, আমাদের দেশের যে জনসাধারণ, নিপীড়িত জনসাধারণ, তাদেরকে কষাঘাত করে, এই সমস্ত সংবিধানকে অস্বীকার করে। এই জন্য তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে এবং চলবে। এই বৃহত্তর ভারতবর্ষ এখন দেখতে পাচ্ছি আবার মানুষের ভেদাভেদ, ধর্মীয় বিভেদ নীতি, এগুলো কায়েম শুরু হচ্ছে। এইগুলোকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে হবে। শুধু তাই নয়, আজ এই পূর্ণ দিনে আর একটা কথা বলতে চাই যে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, এই যে মঙ্গলখালী জনকল্যাণ সংঘ দীর্ঘদিন ধরেই এরকম একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করে আসছেন। আমি আশা করব আগামী দিনে তারা এই কর্মসূচিকে আরো ভালো প্রাণবন্ত করবেন এবং এই এলাকার জনগণ এনাদের কাছে থাকবেন, এই কথা বলে এবং যথাযথভাবে আমার সম্মান, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার এই বলা শেষ করছি। ধন্যবাদ জানাই, বৈষ্ণব প্রণাম জানাই সম্মানীয় মাস্টারমশাইকে। এরপর জিনাকে মঞ্চে ডেকে নেব। মঞ্চে অলরেডি উপস্থিত উনি আছেন, মাইক্রোফোনে কিছু বলার জন্য ওনাকে ডেকে নেব। আমাদের এই সুখ দুঃখের সাথী, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, আমাদের সম্মানীয় শিক্ষাবন্ধু কালীপদ মান্নাকে আজকের এই দিন সম্পর্কে একটু বলার জন্য আমি আহ্বান জানাবো। শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট গুণী ব্যক্তিগণ, আপনারা যারা সামনে আছেন, সমস্ত শ্রদ্ধাবান ব্যক্তিদের শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি। বেলা হয়েছে তাই ছোট ভাই বোনেরা তারা এখানে নেই এবং যারা ব্যস্ত ছিলেন এখানে মঞ্চে ছিলেন তাদেরও আমি শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি। যে সময় চলছি তাতে খুব বেশি আমাদের বলার সময় নেই, কিন্তু আপনারাও অনেকে ব্যস্ত আছেন। 1600 সালে আমাদের দেশে
ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা আমাদের দেশে ব্যবসা করতে এসেছিল এবং সেই ব্যবসা করতে করতে তারা আমাদের দেশকে শাসনের জন্য তারা পদক্ষেপ করে। ভেতরের অনেক ইতিহাস আছে। এটা 1600 সাল। আর এই ক্ষমতা প্রদর্শন করতে করতে তাদের অর্থের নানা লোভ ইত্যাদি দেখিয়ে আমাদের দেশের যে সমস্ত সম্রাট বা নবাব ছিল তাদের অনেক কর্মচারীকে বশ করে, ঘুষ দেয়। এরকম একটি ঘটনা ঘটেছিল 1757 সালে পলাশির যুদ্ধ। বাংলার শেষ স্বাধীন নবাব তার মন্ত্রী ছিল মির্জাফর। তো সেই মির্জাফরিতে পলাশির যুদ্ধে আমাদের ভারতবর্ষের তখনকার পরিস্থিতি অনুসারে যে খণ্ড খণ্ড রাজ্যগুলি ছিল তার মধ্যে বাংলার রাজধানী ছিল নদিয়াতে। তো সেখানে আমাদের ইংরেজদের করায়ত্ত হয় এবং সেই করায়ত্ত থেকে 1947 সাল, প্রায় 200 বছর, 1757 1947, প্রায় 200 বছর, 190 বছর। এই 190 বছর ধরে ভারতবর্ষের কত নেতা নেতৃত্ব, কত অগণিত লক্ষ লক্ষ মানুষের রক্তক্ষয়ী সংগ্রামে তাদের জীবন চলে গেছে। আমরা তো কেবল নাম করছি গুটি কয়েক নেতৃত্ব দের কথা, কিন্তু কত লক্ষ লক্ষ সাধারণ মানুষ। ধরুন আমাদের এই সমস্ত এলাকায় আমরা ছোটবেলায় বুড়াবুড়ি থেকে এই পায়রাচারির দিকে যে খালটা ছিল সেখানে আমাদের জমি ছিল, সেখানে গিয়ে ছোটবেলায় বাবাকে বা অন্যদেরকে প্রশ্ন করতাম যে এখানে কেন এত হাড়ি ভাঙা, মানে ওই লবণ তৈরির জন্য যে আন্দোলন, তাহলে এখন প্রত্যন্ত অঞ্চলে তখন তো ওখানে বসবাস ছিল না, এখন গেলে অনেক ঢালাই রাস্তা পাওয়া যাবে, বসবাসকারী পাওয়া যাবে। তার মানে কি স্বাধীনতা আন্দোলনকারীরা বিদেশি দ্রব্য বর্জন করার জন্য তারা অনেক আন্দোলন করেছে, তার মধ্যে একটা নমুনা মাত্র। তাহলে এত লক্ষ লক্ষ মানুষের হচ্ছে রক্তের বিনিময়ে আমাদের এই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে এবং স্বাধীনতা পাওয়ার সময় আমাদের যে যেটা পাকিস্তান, ভারতবর্ষ এবং পূর্ব পাকিস্তানের বাংলাদেশ, এই যে তিনটে নিয়ে আমাদের অখণ্ড ভারতবর্ষ ছিল, সেই ভারতবর্ষের আমাদের দেশের নেতাদের লোভ লালসার জন্য ইংরেজদের শেষ মানে লর্ড মাউন্টব্যাটেন তার সঙ্গে এমনভাবে চুক্তি করলো যে আমাদের সীমারেখা নির্ধারণের ক্ষেত্রে আমরা যে এলাকায় আছি, ভৌগোলিক দৃষ্টিভঙ্গিতে আমাদের এই সকল এলাকার পূর্বপুরুষরা যারা লড়াই করে চলে গেছেন, এই ভাগের সীমারেখার সময় এই যে রিফিউজি বলি বাংলাদেশ থেকে, এখন যে সমস্যাটা আসছে যে এখানকার সরকার ওই এসআইআর করতে গিয়ে বলছে যারা প্রমাণ দিতে পারবে না তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেব। আমার বাংলাদেশে ওখানে হিন্দুদের উপরে যে শাসন চলছে, কিছুদিন আগে আপনারা জানেন যে সেখানকার প্রধানমন্ত্রী তাকে আত্মরক্ষার জন্য ভারতবর্ষে এসে মানে আশ্রয় নিতে হয়েছে। তো এইরকম পরিস্থিতি পাকিস্তানে কিছুদিন আগে আপনারা শুনেছেন যে আমাদের ভারতের কাশ্মীর অঞ্চলে সেখানে কিন্তু উপদ্রুত মানে এলাকায় পরিণত করার জন্য সেখানে কিছু দুষ্কৃতকারী এখানকার ভারতীয়দের নির্বিচারে মানে তার ধর্ম বিচার করে করে গুলি করেছে এবং তার বিনিময়ে ভারত সরকার আবার সিঁদুর আক্রমণ করেছিল এবং তাতে সাফল্য পেয়েছে। এইসব আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখি। এগুলো এতটাই জ্ঞানগর্ভ কথা যে অন্তর দিয়ে যদি না বুঝি তাহলে আমাদের খুবই সমস্যা। কিন্তু এখনকার এই যে বিশ্বায়নের যুগে এখনকার আধুনিক ছেলে মেয়ে তাদের কর্ম সংকটের ক্ষেত্রে, বিশেষত পড়াশোনার ক্ষেত্রে সরকার কিছু সুযোগ সুবিধা দিচ্ছে ঠিকই, এটা সাধারণ লেভেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত ঠিকঠাক আছে, কিন্তু তারপর যখন কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলে যাবে তখন চাকরি বাকরির জন্য সে কোন পথে যাবে, মহা সমস্যা।
তো এই যে ইংরেজরা আমাদের এখানে শাসন করেছিল, এখন তার একটা প্রমাণ দেখুন। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং স্বাস্থ্যিক প্রেসিডেন্টকে তারা ধরে নিয়ে জেলে ভরে দিয়েছে। মানে কিরকম, আগেকার দিনে সেই গাজওয়ারির মতন, যার ক্ষমতা বেশি সে দুর্বলকে মানে জোর করে তার বশ্যতা শিকারের জন্য, মানে স্বাধীন ব্যাপারের মতো। তো এটা যুগে যুগে ছিল এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক কিছু হয়েছে, আন্তর্জাতিক আইন আদালত অনেক কিছু হয়েছে। তা সত্ত্বেও কিন্তু এখন সেই দুর্বলের উপরে সবলের অত্যাচারের মতন ব্যাপারটা হচ্ছে। ফলত ক্রমান্বয়ে একদিকে চাকরি নেই, সমবন্টন নেই, সরকারে যারা আসছে তারা দেখেন আমাদের সাত পড়ায় চলতে গেলে বড় বড় কথা বলছে, মন্ত্রী আমরা তারা বড় বড় চুরি করতেছে, পরীক্ষা না দিয়ে সাদা খাতায় চাকরি পাচ্ছে। আর বিশেষ অফিসার সেও দেখা গেল শূন্য পেয়ে বড় অফিসারগিরি করছে। এই ঘটনার মধ্যে পেপারের কথা, এটা তো ব্যক্তি কালীপদ মন্ডলের কথা নয়। এইটা হচ্ছে ফলে তো প্রশাসন যন্ত্রে দানবান মধ্য যাই থাকুন না কেন, আমাদের দেখা যাচ্ছে যে মেধা সম্পন্ন লোকেরা রাজনীতিতে অংশগ্রহণ করছে না। আর প্রসঙ্গত যদি দেখি যে ভারত স্বাধীনতার জন্য আমাদের নেতাজি সুভাষচন্দ্রকে যদি মেধা ভিত্তিতে বিচার করা হয়, তিনি 8 মাসের প্রচেষ্টায় আইএস পরীক্ষার মতন একটা মানে যেটা মানে জীবন মরণ লড়াই, এবং তৎকালীন পরিস্থিতি আমাদের ভারতবর্ষে ছিল না, ইংল্যান্ডে গিয়ে পরীক্ষাটা দিতে হতো। সেখানে কিন্তু 4র্থ স্থান অধিকার করেছিল এবং সেটা সমাজকে তার বাবাকে দেখাতে চেয়েছিল আমি মেধাতে কোনো অংশে কম নয়। অপরপক্ষে দেশাত্মবোধের কথা আমরা যারা পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনলাম, সেই দেশাত্মবোধের জন্য তুড়ি মেরে চাকরিকে ছুড়ে দিয়েছে যে ও চাকরি দরকার নেই। আর তৎকালীন পরিস্থিতিতে ইংরেজরা তাদের শাসন কায়েমি করার জন্য এইসব উচ্চ মেধার লোককে নানা রকম সব সুযোগ সুবিধা দিয়ে কি চাই, কারণ শাসন করবে ভারতবর্ষকে। আর ভারতবর্ষকে শাসন করবে কেন না, এখানে এত ধন সম্পদে পরিপূর্ণ, এই সম্পদকে নিয়ে গিয়ে তার দেশ থেকে প্যাকেটে করে আবার আমাদের কাছে 10 গুণ 15 গুণ দামে বিক্রি করত। এইরকম ছিল আমাদের পরিস্থিতি। মহান বিপ্লবীদের, আমি হাজার হাজার লক্ষ লক্ষ বিপ্লবীদের কথাই বলছি, আমি গুটি কয়েক যাদের নাম আমরা বলছি স্লোগানে হোক বা এখান থেকে হোক, তাদের কথা আমি বলছি না। মানে ধরুন সংবিধান রচনা করেছিলেন কে, উত্তর হলো বি.আর. আম্বেদকর। আগের নাম মশাই 255 জন লোক 2 বছর 11 মাস ধরে নানা খসড়া রূপায়ণের পরে আমাদের সংবিধানটি হয়েছে, কিন্তু লিডারকে সম্মান দেওয়া হয়। তাই জন্য ভারতবর্ষের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু না আমাদের মহাত্মা গান্ধী না লালা লাজপত রায় না আমাদের এখানকার গান্ধী বুড়ি, এই নানা প্রশ্ন থাকবে। কারণ নয়, এত একাত্মভাবে আসমুদ্র হিমাচল ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষের ত্যাগ স্বীকারের ফলে আজকের আমাদের স্বাধীনতা পেয়েছি। আর বলেছেন যথার্থই যে আমাদের পরিবারে যদি একটা নিয়ম শৃঙ্খলা থাকে, ছেলে মেয়েদের মা বাবা দাদু থাকলে একসঙ্গে বসে আমাদের কোন আত্মীয় বাড়িতে যাব, কোনটাতে কি গিফট দেওয়া যায়, মেলা হলে আমরা কি করবো, যেমন একটা নিয়ম মৌখিক থাকে। আমাদের দেশ ইংরেজদের শাসন থেকে যখন মুক্ত হলো, তাহলে সেই শাসন থেকে মুক্ত হয়ে আমাদের দেশে কি পদ্ধতিতে সরকার নির্বাচিত হবে, কে নেতৃত্ব দেবে, তার মন্ত্রীতে কে থাকবে। কারণ সংবিধানে একটা বড় কথা বলা ছিল, ফর দি পিপল, বাই দি পিপল, অফ দি পিপল, অর্থাৎ জনগণের মধ্য থেকে জনগণের দ্বারা নির্বাচিত লোকই আসবে। আর সেটার জন্য আইন করতে গিয়ে যে বইটা করা হলো সেটা হলো সংবিধান। আর আজকে এই যে সংবিধানটা 1947 সালে ভারত স্বাধীন হলেও 1950 সালে শুরু হয়েছিল। সুতরাং শুরুতে 50 আর শেষে এখন 26 ধরে 26 প্লাস 1 ধরতে হয় 57, মানে 77 বছর। তো 77 বছর আজকের এই 77তম দিন। তো এই দিনটা আমাদের এর মধ্যে এত ত্যাগী মানুষের কথা লুকিয়ে আছে যে সেটা আমাদের মতো এত ক্ষুদ্র সামান্য জ্ঞানের অধিকারী ব্যক্তিদের পর্যালোচনা করা খুব দুষ্কর ব্যাপার। তবু আপনারা যারা আছেন বা মাইকের আওয়াজে যারা শুনছেন, তাদের অনুরোধ করব
আমাদের সংসার ইত্যাদির ক্ষেত্রে নানা পরিবর্তন এবং সামাজিক, ওই যে বলছি যে সমস্ত নেতা দেখছি আমাদের সৎ নেতা কোথায়, তাই সৎ নেতা নেই, তবু তার মন্দিরে ভালো হিসাবে চলছে, ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী যে পন্থী হোক তার মধ্যেই চলছে। এবার সবাইকে আমি খারাপ বলে দাঁড়িয়ে দিতে পারবো না, কারণ নিশ্চয়ই বহু মানুষ আছে, বহু নেতা, অটল বিহারী বাজপেয়ী ধরুন, তিনি কিন্তু বিয়ে থা করেননি। এপিজে আব্দুল কালাম বিয়ে থা করেননি। তো এরকম ধরনের সব পন্থী লোকেদের মধ্যে এমন কিছু আছে যারা ওই রাজনৈতিক শিবিরটার মাধ্যম দিয়ে দেশের সেবা করতে চাইছে, কারণ গণতন্ত্রে তো ওইরকম একটা রূপ দিয়েছে যে আমাদের রাজনৈতিক দলকে পারমিশন দেওয়া হবে, তার থেকে নেতা নেত্রী নির্বাচিত হবে, তারা বিশেষ পদ্ধতিতে ভোটে দাঁড়াবে এবং আমাদের সরকারের প্রধানমন্ত্রী বা রাজ্যগুলিতে অঙ্গরাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রী পরিষদ গঠিত হবে, সেটাই হয়ে আসছে। তাই আমি আপনাদের খুব বেশি আর বলে ভারাক্রান্ত করতে চাই না যে আমাদের এই দিনটি আমাদের বিশেষ আমি ক্লাবের ক্ষেত্রে বলবো যে ক্লাব, অনেক ক্লাব আছে বলছেন যথার্থ, যারা সমালোচনা করেছেন শুনতে খারাপ লাগতে পারে যে অনেকদিন ধরে শুরু হলে শেষ হতে চায় না, কিন্তু আচ্ছা বলুন তো বিষয়, সেই সংগঠক বাড়ির লোকেদের ছেলে মেয়েদের সেখানে অংশগ্রহণ কোথায়? কেবল দর্শক এবং বড় ছেলে মেয়ে হলে এখন অনেক বিপদকারী সমস্ত মানে কি বলা যায় নেশাদ্রব্যর মধ্যে তারা আসক্ত, এটাই তো দেখতে পাই। কিন্তু সে জায়গায় আমাদের এই সংঘ বহু বছর ধরে, আমি তো অনেক বছরই আসতেছি, এবং যখন আমি ছোট ছিলাম তখন থেকেই শুনতাম এই সংগঠনের নাম, মানে রেজিস্ট্রেশনেরও আগে থেকে শুনতাম। হয়তো একটু আধটু আমার কোনো ভূমিকা আছে, উনি অনেক ট্রেড ফিলোসফার গাইড ইত্যাদি বলছেন, ওটা আমার স্বভাব সিদ্ধ। আমার কাছে শত্রু বলে কিছু নেই, রাজনৈতিক বিরোধিতা বলে কিছু নেই। কেউ এলে তার সমস্যায় আমার যতটুকু জ্ঞান ততটুকুতে আমি সহযোগিতা করি, হয়তো ওনাদের সেটা করেছি, তাই ওনার হয়তো এভাবে প্রশস্তি করছেন, অতটা প্রশস্তি পাওয়ার যোগ্য আমি লোক নয়। তো সেই হিসাবে আমি আগামী দিনে, আমি যেহেতু শিক্ষাবন্ধু ছিলাম, তাই সদস্যদেরকে অনুরোধ করবো যে আপনার বাড়ির ছেলে মেয়েরা যেন আজকে এই যে কালচারাল প্রোগ্রাম গুলো করে আসছে, এতে বলতে বলতে থেমে যাক, অর্ধেকটা বলুক, আপনারা উৎসাহিত করবেন, অন্য কেউ ক্রিটিসাইজ করুক, তাতে কোনো প্রক্ষেপ করবেন না। আপনাদের আমি বিশেষত এখনকার মায়েরা যারা, তারা তো অনেক আমাদের মেয়ের সমতুল্য বয়সী, তারা অনেক সময় এসে বলেছে বাচ্চাদেরকে দোষ দিয়ে দেয়, কিন্তু শুরুটা তো করতে পেরেছি। সেই অংশগ্রহণ করতে গিয়ে যদি 10 লাইনের জায়গায় 4 লাইন বলে, তাতেই জানবেন অনেকটা হয়েছে। তার সেখান থেকে তার যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ে সে অংশগ্রহণ করে, তারপরে পরবর্তী পর্যায়ে উচ্চস্তর জায়গায় যেটা কো কারিকুলার অ্যাক্টিভিটি, সেটা ভীষণ দরকার পড়ছে। অন্ততপক্ষে আগে তো ছিল, যুগ যুগ থাকবে, এখন ভীষণ দরকার পড়ছে। কারণ যদি আমি কর্মসংস্থানের কথাই বলি, বলুন তো আমাদের যদি এইসব এলাকায় ফিশারি না হতো, তাহলে কি আমাদের পেটের ভাতের চাহিদাটা মিটতো? অনেকটাই মিটিয়েছে। চুলের কারবার যদি না হতো, তাহলে কিন্তু চুলের কারবারে আমাকে যদি বলে, আমি সেখানে কিন্তু শিশু, কিন্তু একটা ছেলে দেখা যাবে যে এমন ভাবে সে সুন্দর বাঁধতে অভ্যস্ত এবং তার দক্ষতা আছে যে তাকে 1000 টাকা বা 1200 টাকা বেতন দেবে, আর আমাদের দিলে দাদা আসুন বসুন চা খান, কারণ আমি বললাম শিশু তো। তাই কোনো দক্ষতা কখনো হেলা ফেলা যায় না। মাইক ম্যান যিনি বসে আছেন, আমাকে যদি বলে আমি এটা ঠিক বলা সেটা ঠিক, বিভ্রান্ত হয়ে যাব। তাই জন্য আগামী দিনে এমন একটা পরিস্থিতি আসছে, আমি বিনীতভাবে অনুরোধ করবো যে দেশ গোটা সব উদ্ধার করতে পারবো না, কিন্তু আমার সংগঠন আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে অন্ততপক্ষে সে যেটাতে বেশি পছন্দ করে, সেই স্বাচ্ছন্দ্যের জায়গাটাতে তার দক্ষতা অর্জনের জন্য আমরা চেষ্টা করি। যদি সে পড়াশোনা ভালো হয়, তাহলে পড়াশোনার ক্ষেত্রে এবারে আমার অনেক ভাগ আছে। আমি যুগোপযোগী বলি, আপনারা এআই টেকনোলজি মোবাইলটা খুলে দেখেন, এআই বলে একটা ভাষা চলে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমার বাড়ির 2-3 পড়া ছেলেমেয়েরা জানে, কিন্তু বয়স্ক লোক আমরা জানি না। চ্যাট জিপিটি বলে চলে আসছে। অর্থাৎ কর্মসংস্থানের ক্ষেত্রে কেউ যদি মনে করে যে আমার ছেলেটা কম্পিউটার পড়ে, তাহলে তখন প্রশ্ন আসে, আপনার উত্তর জানা নেই, কম্পিউটার অ্যাপ্লিকেশন না কম্পিউটার সায়েন্স? কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কিন্তু আমরা জানি না আমার ছেলে কম্পিউটার নিয়ে পড়ে,
তাই কোনো এই নেতাকে বলি সেই নেতাকে বলি একটাও কাজ নেই, বলে কি বলে না? আপনার ভুল আছে, আপনার ছেলেকে তাহলে তার ঝোঁক থাকলে তখন থেকেই আপনি জানো, ছেলে সব জানবে না, অভিভাবকদের অনেক কিছু ভূমিকা আছে। আপনি চা দোকানে যান, চা দোকানে কম্পিউটার সায়েন্সের পড়া কারো যদি জানা থাকে না তার কাছ থেকে জানো। মায়েরা যারা আমাকে না বুঝে নার্সারি স্কুলে পাঠিয়ে দিচ্ছে, আপনি খোঁজ নিয়েছেন যে নার্সারি স্কুলের সকল টিচার ট্রেন্ড কিনা? অর্থাৎ শিশুদের পাঠদান দেওয়ার জন্য তিনি কি মন্টেসরি ট্রেনিং আছে, নাকি তার ডিএলএড আছে, না আগেকার বেসিক ক্লাস আছে? মিষ্টি মিষ্টি কথা বললো, আপনার সঙ্গে ম্যাচ টাচ করলো, আপনার চুলে কাটবার জন্য আমার বেশ কিছু টাকা আছে, আপনি পাঠিয়ে দিলেন টাইটাই শুট পড়াটা দেখতে আপনার ভালো লাগছে, কিন্তু তারপরে কি? এই হচ্ছে কথা। এটা আমি আপনাদের ছাটা করছি না, সচেতন করার জন্য একটু আপনার ব্রেনটাকে হ্যামারিং করছি। কত রকমের কোর্স আছে ইঞ্জিনিয়ারিং কোর্স, আরে বাবা মিনিমাম 28 রকমের ইঞ্জিনিয়ারিং কোর্স আছে। তাহলে আপনি খোঁজ নিন, আপনার মাধ্যমিক পড়া ছেলে মেয়েটি সেও যে ইঞ্জিনিয়ারিং পড়তে পারে সেটা তো আপনার জানা নেই। মেডিকেলের 14-15 রকম কোর্স আছে। জে+ইউজি পরীক্ষার নাম শুনে বলে জে+ইউজি কি? ধরুন ডেকে ডেকে আমি বলি, ব্যক্তিগতভাবে ডেকে ডেকে বলি যে বাবা কার শরীর কখন কি যাবে জানি না, যদি দরকার পড়ে একবার আসিস, তুই তো ফোনে বলছিস, ফোন আপাতত বাড়িতে এলে বলবো। 10 জন যদি ফোনে যোগাযোগ করে 1 জন আসে, তার মানে কি তাদের আতঙ্কের জায়গাটা কোথায়? আমি যে ধরুন যেটুকু জেনেছি সেটা আমি ব্যক্তিগত দেখতে গেলে আমার ছেলেমেয়ের জন্যই জেনেছি। আর সমাজে সামাজিক কর্মকাণ্ডের যে লেকচার মাত্র বক্তব্য দিতে হয়, যে একটু নতুন কিছু তথ্য উপস্থাপন করি। পরে ভাবলাম যে বাবা একটু রিটায়ার করে গেলাম, তাহলে অন্ততপক্ষে আমার এই নলেজটা শেয়ার করে যে এতে কোনো পয়সা লাগে না। আমি জানি কোচিং সেন্টার করেছি, বুঝেছেন তো, রিটায়ারমেন্টের পরে আমার কাছে যারা এবছর নতুন ভর্তি হলো তার 90% ওভার টেলিফোনে কন্ট্যাক্ট করেছি। আমি অনুরোধ করলাম যে আপনারা তো ওভার টেলিফোনে বললেন, একটু দয়া করে আসুন, আমার বাড়ি কিন্তু রাস্তার ধারে। 1-2 জন মনে হয় এসছে, আর আসেনি। তার মানে কি তারা ভাবে কিরকম? আপনি যখন সমিলে ওই লক কার্ড দিয়ে যান, আর আধা ঘন্টার মধ্যে ফ্রেশ একদম তক্তা বা অন্যান্য সাইড বেরিয়ে চলে গেছে, তারা মনে করে টাকাটা দিয়ে দিলেই মনে হয় আমার ছেলে মেয়ে এবং ওনার কাছে ঝকঝকে মানে একদম সাইজ কার্ড হয়ে যাবে, মানে উন্নত হয়ে যাবে। সেটা সম্ভব নয়। আপনি আপনার কাছে ছেলে মেয়ে থাকলো 10-12 ঘন্টা, 14 ঘন্টা, আমার কাছে 2 ঘন্টা শিক্ষা পরিমণ্ডলে থাকলো, এবং আপনার কাছে থাকাকালীন সমাজে মিশলো, এই সবগুলার যোগফল কিন্তু আমাদের সাফল্য। তাই আমি আর দীর্ঘায়িত বক্তব্য না রেখে আগামী দিনে আবার কোনো সময় সুযোগ এলে আলোচনা করবো। অন্ততপক্ষে সদস্যদের অনুরোধ করবো, সংগঠনের রেজিস্ট্রেশনটা যদি না আপডেট করা থাকে, রেজিস্ট্রেশনটা আপডেট করুন। এটা আপনাদের পরিচয়ের মতন, আপনাদের একটা সগর্বের পরিচয়, একটা নির্দিষ্ট নিয়মে চলে, আপডেট রাখবেন। সদস্যদের মিটিং যে পদ্ধতিতে হচ্ছে সেটাকে সক্রিয় রাখার চেষ্টা করবে। আর সর্বোপরি আপনাদের ছেলে মেয়েদের ভালোর মাধ্যম দিয়ে আজকের এই অনুষ্ঠানের যে লক্ষ্য উদ্দেশ্য, শুধু এই উদযাপন নয়, উদযাপনের সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত ব্যাপার, সে ব্লাড ডোনেশন ক্যাম্প হোক আর যা হোক, এগুলো আগামী দিনে আরো পরিপূর্ণ হোক। সংস্থা জনমানসে যে সম্মানটা ধরে রেখেছে, আগামী দিনে আরো সুদূর প্রসারীদের প্রভাব বিস্তার করে সমাজের উন্নতির কাজে লাগবে। এই আশা রেখে সবাইকে শ্রদ্ধা অভিনন্দন নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। হ্যালো, ধন্যবাদ জানাই, ওই সঙ্গে প্রণাম জানাই শ্রদ্ধেয় স্যারকে। এরপর আমরা অন্তিম লগ্নে পৌঁছে গেছি। এরপর আপনাদের সামনে ওনার মূল্যবান কিছু মতামত পোষণ করবেন, যিনাকে আমি মাইক্রোফোনের সামনে ডেকে নেব। তিনি হলেন বিশিষ্ট সমাজসেবী, আমাদের সুখ দুঃখের সাথী, সম্মানীয় বনমালী বেরা মহোদয়। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আজকে সভাপতি মহাশয় এবং
হয়তো এসেছিলেন, তিনি চলে গেছেন। বর্তমানে আছেন কালীপদ বাবু, শক্তি বাবু এবং তার সঙ্গে এই সঙ্গে সভাপতি সম্পাদক, তার সঙ্গে এই সামনে বসে থাকা গুণীজনী ব্যক্তিগণ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলে গেছেন, আমি বিশেষ করে কিছু বলছি না, দুটো একটা কথা বলতে যাচ্ছি। যে প্রজাতন্ত্র দিবস আজকে এই সংঘ উদযাপন করছে, তাই সংঘের প্রত্যেকটা সদস্যকে জানতে হবে যে প্রজাতন্ত্র দিবসটা কি, প্রজাতন্ত্র দিবসে আমরা পালন কেন করি, এর কার্যকারিতা কি, এই সমস্ত বিষয় জানতে হবে। তার সম্মানীয় কালীপদ বাবু বিশেষ করে ব্যাখ্যা করে গেলেন, যারা বসে আছেন বা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যারা যদি শুনে থাকেন, তাহলে প্রজাতন্ত্র দিবসটা কি সেটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করেছেন। তাই আমি বলতে চাইছি যে আপনারা সকলেই জানেন যে আমাদের এই ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। পরবর্তীকালে সেই শৃঙ্খলকে মোচন করতে গিয়ে 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। সকলের প্রচেষ্টা, মা বোনের ইজ্জত দিয়ে, চাষিদের মৃত্যু দিয়ে, বিভিন্ন রকম ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মোটামুটি আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছিল। তা প্রকৃতপক্ষে যে বিশেষত যে আজকে স্বামী বিবেকানন্দ যে উনি রাজনৈতিক চেতনা, রাজনৈতিক নেতা বলে পরিগণিত নয় বলে অনেকের ধারণা ছিল, কিন্তু উনি রাজনৈতিক নেতাও ছিলেন। কিরকম করে? এটা হচ্ছে এই তৎকালীন সময়ে যে উনি সারা বিশ্ব ঘুরে, সে ইংরেজি, অঙ্ক সব বিষয়ে ঘুরে উনার অভিজ্ঞতা হয়েছিল যে ভারতবর্ষে যে আজকে যে ইংরেজরা শাসন করছে, একমাত্র আমাদের জাতীয়তাবাদ প্রত্যেকটা মানুষের মধ্যে যেন মাথা চাড়া ছিল। এই জাতীয়তাবাদকে উৎখাত না করলে তাহলে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হবে না। সেই জন্য তিনি যুব সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন যে তোমরা তো দেশের ভবিষ্যৎ, তোমার জাতির ভবিষ্যৎ, তোমাদের মধ্যে এই চিন্তা ভাবনা থাকাটা উচিত। হ্যাঁ, যেমন তোমরা লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছ, তদ্রূপ মাতৃভূমির স্বার্থে কিছু কর্মপদ্ধতি আমাদের করতে হবে। যে মাতৃভূমির শৃঙ্খল মোচন করতে গেলে যে সমস্ত বিষয়ে উপলব্ধি করতে হয়, সে সমস্ত বিষয় করতে হবে। যে তোমরা এটা আলোড়ন সৃষ্টি করেছিলেন যে তোমরা যা যাবে আর ফিরে এসো না, রক্তের বিনিময়ে স্বাধীনতা চাই, তাই তিনি করেছিলেন। তার তৎকালীন সময় যে আমাদের এই সনাতন ধর্ম আছে, এই সনাতন ধর্ম বিলুপ্তি বলে 1893 খ্রিস্টাব্দে মাদ্রাস হিন্দু পত্রিকায় তৎকালীন সময়ে ডিক্লেয়ার করেছিল যে হিন্দু বলতে নেই, হিন্দু বলতে ধর্ম বলতে কিছু নাই, পৃথিবীর মধ্যে বহু ধর্ম আছে, তাই আমাদের এই সনাতন ধর্ম এই বলতে কিছু নাই, তৎকালীন সময় ডিক্লেয়ার করেছিল। কিন্তু মজার বিষয় দেখুন, সেই 1895 খ্রিস্টাব্দে টাইমস পত্রিকা ঘোষণা করলো যে সনাতন ধর্ম আছে, সনাতন ধর্ম সর্বর্ধে মাথা তুলে সারা বিশ্বে পরিগণিত হয়েছে। তো এটা কি করে সম্ভব? এই জন্য এর পিছনে একমাত্র সম্ভব হয়েছিল যে বিবেকানন্দ চিকাগো ধর্মসভা, বিশ্ব ধর্মসভা, ওখানে অনেক মনীষীরা, অনেক সাধু সন্তরা এসেছিলেন, কিন্তু আমার ভারতবর্ষের স্থান অনেক বড় হয়েছিল। সেটা স্বামী বিবেকানন্দ নেতৃত্ব দিয়ে, তিনার নেতৃত্বে সেই সভায় উনি ডিক্লেয়ার দিয়েছিলেন। তা সেই সভার সব কর্মপদ্ধতির ফলে আজকে সারা বিশ্বকে মানতে হয়েছে যে মোটামুটি হিন্দু সনাতন ধর্ম আছে, এবং সেই সনাতন ধর্ম এখন পর্যন্ত সাধারণত মাথা উঁচু করে চলছে।
তাই আমি বলবো, বিশেষ কিছু বলছি না। তা এই বর্তমান যারা শুনছেন বা এখানে আছেন তাদেরকে বলবো যে আগামী দিনের যেমন আপনার ছেলে মেয়েদের যুব শক্তিকে আপনারা বয়স্ক লোক এখানে আছে অনেকে, তাদের বাড়ির ছেলে মেয়েরা আছে, তাদেরকে যেমন আপনাদের প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসা ভক্তি থাকবে, তার সঙ্গে মাতৃভূমির জন্য তাদের কিছু ভাবতে হবে। বুঝলো, যে আমরা বলেছি একটা কথা যে আমাদের দেশে হবে সেই ছেলে করে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে বলা ভর মানুষ হইতে হবে এই যার পর। এই যে ভাষাগুলো, এই যে বাক্য এগুলো, এই কবিতার ভাবার্থ দিয়ে সার কথা বলে গেছেন, বুঝলেন, সেটা প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে। আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে এই শিক্ষা শিক্ষিত করতে হবে। এখানকার সংগঠনের বা এই সংঘের যারা সদস্য আছে ভালো কথা বলেছেন কালীপদ বাবু, মানে উচ্চাঙ্গের বক্তব্যের মধ্য দিয়ে এই সংঘ যদি আগামী দিনে কিভাবে পরিচালিত হবে বা আগামী দিনে কিভাবে আরো উন্নয়নের পথে যাবে সেটা কিন্তু কালীপদ বাবু সাজেশনটা দিয়েছেন। এটা ওই পদ্ধতি অ্যাপ্লাই করুন। আমি একটা কথা বলবো যে আপনাদের সঙ্গে যে মিটিং গুলো হয় তা ওই কর্ম কিংবা অনুষ্ঠানের সময় মিটিং করা হয় না, হ্যাঁ, মাসে অন্তত একটা করে মিটিং আপনারা ডাকুন, ডেকে মোটামুটি সদস্যদের মধ্যে সমাজ সেবা সচেতনমূলক যে ব্যবস্থা সেই যারা কর্মকর্তা আছেন যারা মোটামুটি তাদের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। তা এই কথা বলে এবং এই সঙ্গে সভাপতিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। হ্যালো, ধন্যবাদ জানাই সম্মানীয় বনমালী বাবুকে ওনার মূল্যবান পরামর্শের জন্য। ওনার এই পরামর্শ আগামী দিনে আমাদের মনে থাকবে, ওনার এই পরামর্শ আগামী দিনে আমাদের চলার পথের পাথে হয়ে থাকবে। আমরা পৌঁছে গেছি অনুষ্ঠানের শেষ পর্বে। যেহেতু আমাদের ভারপ্রাপ্ত সভাপতি মহাশয় আছেন, উনি সংঘের স্থায়ী সভাপতি মহাশয়, তাই উনি নিজে মুখেই আজকের এ পর্যায়ের অনুষ্ঠানের পরিসমাপ্তি উনি ঘোষণা করবেন। নমস্কার। আজকে যে এই সভায় উনি জন এসে বক্তব্য রেখেছিলেন তাদের আমি অশেষ ধন্যবাদ জানিয়ে আমি এইখানে আমার সবার কাজ সমাপ্ত করলাম। ঠিক আছে, আগত সকল দর্শকবৃন্দকে অনুষ্ঠান পরিচালক মণ্ডলী